প্রতি সপ্তাহে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম স্বরধ্বনি নিয়ে, গতকালকেও আলোচনা করেছি স্বরধ্বনি নিয়ে। তো স্বরধ্বনি এবং গত শনিবারে যে ভিডিও ক্লাস নিয়েছি সেখানে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ক্লাসগুলো সবাই দেখেছো। তো এই ক্লাসের বিষয়ে আমি একটু বলতে চাই যে তোমাদের ক্লাস যদি নিয়মিতভাবেই তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে পড়াশোনাটা খুব সুন্দর হবে। তোমরা শর্ট সিলেবাস আগামী কালকে যে শিডিউল আছে এই শিডিউলের সাথে আমরা শর্ট সিলেবাস দিয়ে দিচ্ছি, আর আমরা অলরেডি গ্রুপে দিয়েছি। শর্ট সিলেবাস অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছো। তারপরে শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এখন পাঠদান চলবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তন। গতকালকে বলেছিলাম ধ্বনি পরিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধ্বনি পরিবর্তন আমরা জানি ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। প্রতিনিয়ত ভাষা পরিবর্তিত হচ্ছে, মানুষের মুখে মুখে ভাষা পরিবর্তন হয়ে যায়। তো মানুষের মুখে মুখে ভাষা পরিবর্তন হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, এই অঞ্চলে কিন্তু বিভিন্ন ভাবে ধ্বনিগুলো উচ্চারিত হয়। আঞ্চলিকতার একটি প্রভাব রয়েছে। এই আঞ্চলিকতার প্রভাবের কারণে বিভিন্ন অঞ্চলে আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, বাংলা ভাষায় যে সকল ধ্বনিগুলো রয়েছে 50টি 37টি মৌলিক ধ্বনি আছে। আমাদের বর্ণমালায় যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণের উচ্চারণ সব অঞ্চলে কিন্তু একই হয় না। যেমন রংপুর অঞ্চলের মানুষ র উচ্চারণ করতে পারেন, তারা অংপুর বলে, উচ্চারণটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। আবার আমাদের রাজশাহী অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে, অন্য অঞ্চলের মানুষের সাথে কথার মধ্যে একটি পার্থক্য রয়েছে। আবার তুমি সিলেটে যাও, নোয়াখালী যাও, বরিশাল যাও, এই অঞ্চলের ভাষাগুলোর সাথে আমাদের এই উত্তরাঞ্চলের ভাষার কিন্তু অনেক পরিবর্তন আছে। তো এই পরিবর্তনটা মূলত মানুষের উচ্চারণগত পরিবর্তন, মানুষের আঞ্চলিকতার প্রভাবে পরিবর্তন। অবশ্য বাকযন্ত্রে যদি কোনো জড়তা থাকে, সেই জড়তা থেকেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। তা আমাদের বর্ণমালায় বর্ণ রয়েছে কয়টি, কয় ধরনের? আমাদের বর্ণমালায় বর্ণ রয়েছে দুই ধরনের, একটি স্বরবর্ণ আর একটি ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ অর্থাৎ স্বরধ্বনিরও পরিবর্তন হয়, ব্যঞ্জন ধ্বনিরও পরিবর্তন হয়। যে পরিবর্তনগুলো হয় সেই নিয়মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমাদের প্রথম ধ্বনি পড়বে আদি স্বরাগম, অর্থাৎ স্বরাগম নিয়ে আলোচনা। আগে একটু বুঝতে হবে, এই স্বরাগম মানে হচ্ছে স্বর যোগ আগম, মানে স্বরধ্বনির আগমন। অর্থাৎ আদি মানে হচ্ছে শুরুতে। একটি শব্দ উচ্চারণ করার সময় যদি শব্দের শুরুতে অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে এসে শব্দটিকে উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন আমরা উদাহরণ দিই, দেখো কি লিখেছি শব্দটা, স্কুল। স্কুল স্কুল, কিন্তু আমরা কিন্তু তা লিখিনি, আমরা সকল লিখেছি। এখানে কি রস্বই আছে? রস্বই কিন্তু নাই, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু রস্বই দিয়ে উচ্চারণ করি। তাহলে আসলে কিন্তু রস্বই নেই, আমরা অতিরিক্ত রস্বই দিয়ে শব্দটি উচ্চারণ করছি। অর্থাৎ একটি স্বরধ্বনি নিয়ে এসে শব্দটি উচ্চারণ, এটি হচ্ছে আদি স্বরাগম। আমরা সরিয়া দিচ্ছি আস্তাবল, যেখানে ঘোড়া রাখা হয়। এই যে অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে এসে যখন শব্দটি উচ্চারণ করা হবে তখন তাকে বলা হয় আদি স্বর। এটি স্বরাগমের একটি নিয়ম। অর্থাৎ স্বরাগম যে রয়েছে, অর্থাৎ স্বরধ্বনির যে আগমন ঘটে, আমরা জানি শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝে স্বরধ্বনিগুলো যুক্ত করে শব্দকে উচ্চারণ করতে হয়। তো এরকম শব্দের শুরুতে যখন অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করে শব্দটি উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় আদি স্বরাগম। এরপরে আসো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে হচ্ছে মধ্যবর্তী
একটি শব্দ, যে শব্দটি যুক্ত শব্দ, সেই যুক্ত বর্ণকে ভেঙে মাঝে একটি স্বরধ্বনি নিয়ে আসাকে বলা হয় মধ্য স্বরাগম। যেমন রত্ন, আমরা বলছি রতন। এখানে একটি বিষয় মনে রাখবা, এখানে রত্ন যদি আমরা বিশ্লেষণ করি র ত ন, এই তয়ের সাথে কিন্তু কোনো স্বরধ্বনি যুক্ত নেই, একে বলা হয় হসন্ত উচ্চারণ। তোমরা অনেকে জানো আমাদের যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের বাকযন্ত্র আটকে যায়, মানে থেমে যায়, বদ্ধ হয়ে যায়, তাকে বলা হয় হসন্ত। সেই ধ্বনিগুলোকে উচ্চারণ করার সময় হসন্ত ব্যবহার করতে হয়। এখানে রত্ন, আমরা বলছি রতন, এখানে কিন্তু আমরা তয়ের সাথে একটি স্বরী অযুক্ত করেছি। এটা অতিরিক্ত স্বরী অযুক্ত করে কিন্তু আমরা শব্দটি উচ্চারণ করছি। একইভাবে ক্লিপ, 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 এখানে কিন্তু মাত্র একটা রস্বই আছে, ক এবং ল দুটো মিলে যুক্ত হয়ে একটি রস্বই আছে, কিন্তু যখন আমরা উচ্চারণ করব ক্লিপ, তখন কিন্তু দুইটা রস্বই চলে, অর্থাৎ শব্দের মাঝে কিন্তু অতিরিক্ত একটি রস্বই আমরা নিয়ে চলে আসলাম। একে এই ধরনের শব্দগুলো হচ্ছে মধ্য স্বরাগম। শব্দের মাঝে যখন স্বরধ্বনি নিয়ে আসা হবে তখন মধ্য স্বরাগম। গ্লাস, গেলাস। তো এই ধ্বনি পরিবর্তন যেগুলো হয়ে থাকে, গ্রাম থেকে গ্রাম, এই যে তারপরে ভ্রু, দেখো ভ্রু, দুইটা র এবং ভ এবং র একসাথে উচ্চারিত হয় ভ্রু, কিন্তু আমরা বলছি ভুরু। আলাদা করে নিয়ে অতিরিক্ত আবার একটি স্বরধ্বনি নিয়ে আসলাম, এই স্বরধ্বনি গুলোকে বলা হয় মধ্য স্বরাগম। তো আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই স্বরাগমের ফলে বা ধ্বনি পরিবর্তনের ফলে যে শব্দগুলো আমরা উচ্চারণ করি এগুলো বেশিরভাগ মূলত আমাদের আঞ্চলিক শব্দগুলোতে প্রচলিত। আমাদের আদর্শ চলিত রীতিতে বা প্রমিত রীতিতে এই শব্দগুলোর ব্যবহার খুব কমই লক্ষ্য করা যায়। একেবারে যে ব্যবহৃত হয় না তা কিন্তু নয়। যেমন আমরা আস্তাবল ব্যবহার করে থাকি, স্কুল ব্যবহার করে থাকি, কিন্তু উচ্চারণ করার সময় ঠিকই আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে আমরা সেই শব্দগুলোকে ব্যবহার করি। যদিও কিছু কিছু শব্দ যেমন রতন, তারপর স্বপন, ভ্রু, এই শব্দগুলো আমরা অলরেডি ব্যবহার করে থাকি। এরপর অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম শব্দের অর্থ আমরা জানি, অন্ত শব্দের অর্থ শেষ। যদি শব্দের অন্তে, অন্ত শব্দের অর্থ শেষে, শব্দের অন্তে যদি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করে শব্দটি উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় অন্ত স্বরাগম। তারপরে দেখো আমরা বলছি বেঞ্চ, ইংরেজি শব্দ বেঞ্চ, বলছি বেঞ্চি। রস্বই নিয়ে আসছি, তাহলে বেঞ্চি আমরা কিন্তু রস্বই নয়, কিস্ত থেকে কিস্তি, দিশ থেকে দিশা। তাহলে এইভাবে আমরা যখন শব্দের শেষে স্বরধ্বনি নিয়ে আসব তখন তাকে বলা হবে অন্ত স্বরাগম। আগের যে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, সরি স্বামী, ভুরুতেও তো স্যার রয়ের পর রস্য ছিল স্যার, ভুরুতেও তো রয়ের পর রস্য ছিল, ওটা ওটা মধ্য স্বরাগম হলো। এটা তো স্যার দুইটা শব্দের মাঝখানে দিলেন যে। না না, তুমি বুঝো আগে, এখানে ভ্রু এই শব্দটাকে তুমি বিশ্লেষণ করো, আগে বিশ্লেষণ করে দেখো। এটা হচ্ছে ভ যোগ র যোগ রস্য উ, রস্য কোথায় আছে? শেষে। আবার যখন ভুরু লিখছো, ভ যোগ রস্য উ যোগ র যোগ রস্য উ, তাহলে কোন স্বরধ্বনিটা আসলো? মাঝের স্বরধ্বনিটা আসলো না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রথম শব্দের রস্য তো শেষে আছে,
তো শেষের রস্যটা তো আমরা নিয়ে আসেনি, আমরা প্রথম রস্যটা নিয়ে এসেছি। এটি আমাদের প্রথম মানে এই মধ্যে মাঝে যে রস্যটি আমরা ব্যবহার করেছি, এই রস্যটি আমরা অতিরিক্ত নিয়ে এসে শব্দটিকে শব্দের মাঝে বসিয়েছি। যেহেতু স্বরধ্বনিকে আদর করে মাঝে বসানো হয়, তোমরা দুই বন্ধু বসে আছো, একটা ক্লোজ বন্ধু চলে আসলো, তোমরা কি করো? দুই বন্ধু তার ঘাড় ধরে মাঝে মধ্যখানে বসাও, তুই ভালো করে বস, কারণ কি? তাকে বেশি ভালোবাসো। আর একইভাবে এই স্বরধ্বনিকে ব্যঞ্জন ধ্বনিগুলো ভালোবাসে বলেই মাঝখানে বসার সুযোগ দেয়, কারণ তাকে বলা হয় স্বর। এই মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি, মানে ভক্তি করে আদর করে তাকে মধ্যখানে বসার সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, বুঝছো? এ কারণে মধ্য স্বরাগম আরেকটি নাম আছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এগুলো নাম আছে। যে স্বরভক্তির মধ্য স্বরাগমের অপর নাম কি? স্বরভক্তি। আচ্ছা, এরপরে আছে আমাদের অপিনিহিতি। অপিনিহিতি মানে হচ্ছে শব্দের পরে অবস্থিত রস্য ই অথবা রস্য উ ধ্বনি যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিহিত, অথবা যুক্ত অক্ষরের মাঝে যদি রস্য ই বা রস্য উ ধ্বনি নিয়ে এসে উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি। আমরা উদাহরণ দিই, আজি। রবীন্দ্রনাথের যারা কবিতা পড়েছ, আজিকে তোমার মধুর মুরতি, আজি, এই আজি শব্দটি আমরা বিশ্লেষণ করলে কি পাবো? সরিয়া যোগ বর্গীয় বর্গীয় জ যোগ রস্যই। আমরা রস্য ধ্বনি অথবা স্বরধ্বনি যখন কার হিসেবে বসে, শব্দের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, আবার উভয় পাশে বসতে পারে, নিচেও বসতে পারে, কিন্তু তা যত যেভাবে বসুক না কেন সবসময় ব্যঞ্জন বর্ণের কি থাকে? পরে এটা যুক্ত হয়ে থাকে। এখানে আজি, কিন্তু এই আজি যখন আইজ হবে, আইজকে ভালো লাগে না। আমরা বিভিন্ন আঞ্চলিক শব্দগুলোর মধ্যে এভাবে উচ্চারণ দেখে থাকি। তাহলে দেখো পরে অবস্থিত রস্যই আগে চলে আসলো। বাক্য, আমরা হচ্ছে বাক্য, এখানে যুক্ত বর্ণ আছে, এই যে যুক্ত বর্ণ আছে, কিন্তু এখানে রস্যই নিয়ে আসলাম। এরকম পরে অবস্থিত রস্যই বা রস্যধ্বনি অথবা যুক্ত বর্ণের মাঝে যদি আমরা অতিরিক্ত স্বরধ্বনি রস্যই বা রস্য নিয়ে আসি তখন তাকে বলা হবে অপিনিহিতি। বুঝা গেছে? আর একই শব্দ যেমন ধপ ধপ, টপ টপ, গপ গপ, একই শব্দ, তাহলে দুটোই কিন্তু একই শব্দ, একই স্বরধ্বনি নিয়ে গঠিত, দুটোর সাথে কিন্তু আমাদের এই একই স্বরের পুনরাবৃত্তি, মানে একই স্বর আমরা দুইবার ব্যবহার না করার জন্য যদি মধ্যখানে একটি স্বরধ্বনি নিয়ে আসি তখন তাকে বলা হয় অসমীকরণ। সমীকরণ মানে কি? সমীকরণ মানে সমতা নিয়ে আসা, আর অসমীকরণ মানে হচ্ছে অসম করা। তাহলে এখানে দুটো কিন্তু একই আছে, মানে সমান, মানে সমীকরণ আছে। এখানে মধ্যখানে যখন একটি আকার নিয়ে আসবো তখন অসমীকরণ হয়ে গেল, মানে ভিন্ন হয়ে গেল। তাহলে এই ধরনের যদি দুটি একই স্বরের পুনরাবৃত্তি, মানে একই স্বরধ্বনি বারবার ব্যবহার না করে বা দুইবার ব্যবহার না করে তার মধ্যে ভিন্নতা নিয়ে আসার জন্য যখন শব্দটির মাঝে একটি অতিরিক্ত স্বরধ্বনি লাগানো হবে বা যুক্ত করা হবে তখন তাকে বলা হবে অসমীকরণ। টপাটপ, গপাগপ, ধপাধপ, এগুলো হচ্ছে অসমীকরণের উদাহরণ। এরপরে আছে আমাদের যে ধ্বনি পরিবর্তন, সেটা হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে আমাদেরকে বুঝতে হবে, সঙ্গতি মানে হচ্ছে সমতা লাভ করা, অর্থাৎ একটি স্বরধ্বনির প্রভাবে যদি আরেকটি স্বরধ্বনি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতিকে বা চারটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। এখন প্রগত স্বরসঙ্গতি, মানে কি?
জানো প্রো মানে? প্রো মানে হচ্ছে সামনে বা পূর্বে, আর গত মানে কি? স্যার পরে। গত মানে হচ্ছে পরে। তাহলে এখানে প্রগত মানে হচ্ছে পূর্বের ধ্বনির প্রভাবে যদি পরের ধ্বনি পরিবর্তন হয়, তাহলে পূর্বের একটা শব্দের মধ্যে যদি পূর্বের ধ্বনি থাকে, তার প্রভাব যখন পরের ধ্বনি পরিবর্তন হবে তখন তাকে বলে প্রগত স্বরসঙ্গতি। উদাহরণ দিচ্ছি আমরা, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে আদি স্বর অনুযায়ী পরবর্তী যে স্বরধ্বনিটি থাকবে সেই স্বরধ্বনিটি সঙ্গতি লাভ করে, একটির সাথে আরেকটি সঙ্গতি লাভ করবে। যেমন তুলা পরিবর্তন হয়ে তুলো, মূলা পরিবর্তন হয়ে মূলো। এখন কথা হচ্ছে কি ধরনের পরিবর্তন হলো? তোমরা আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী তোমাদের যে স্বরধ্বনি গুলো আছে এটা কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? মৌলিক স্বরধ্বনি গুলোকে 4টি। হ্যাঁ, 4টি ভাগে ভাগ করা যায়। দেখো এখন কি ধরনের পরিবর্তন হয়েছে এটা আমাদের তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা এই রস্বই, রস্বউ, এ, ও, এ, অ, সরিয়া আমাদের উচ্চারণ করার সময় আমাদের বাক যন্ত্রকে একেবারে উঁচু থেকে নিচুতে যেতে হয়, উঁচু থেকে নিচু, অর্থাৎ উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি থেকে নিম্ন মধ্য নিম্ন অবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি থেকে জিভকে যেতে হয়, মূলা। আবার কিন্তু যখন তুলো উচ্চারণ করবো, দেখো দুটোই কিন্তু উচ্চ ধ্বনি, একটা উচ্চ আর একটি উচ্চ মধ্যম। তাহলে উচ্চারণগত দিক থেকে কিন্তু এই ধ্বনিগুলো সঙ্গতি লাভ করে গেল, মানে একই পর্যায়ের হয়ে গেল। অর্থাৎ এই ধরনের পরিবর্তনকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। শিকা থেকে শিকে, শিকা, শিকা, কিন্তু শিকে যখন বলবো তখনও কিন্তু দেখো দুটোই উচ্চারণগত দিক থেকে স্বরসঙ্গতি লাভ করে গেল। মধ্য আমরা যদি বলি পরাগত স্বরসঙ্গতি, পরাগত পর যোগ আগত, মানে পরের ধ্বনির প্রভাবে যদি সামনে প্রথম পূর্বের ধ্বনি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। উদাহরণ হচ্ছে দেশি, আমরা বলছি দিশি। আমি প্রথমে বলেছি সব শব্দই কিন্তু আমাদের অঞ্চলে প্রচলিত না। আমরা হয়তো অনেক সময় মনে করবো যে এই শব্দগুলো কোন অঞ্চলের মানুষ বলে, কিন্তু আসলে এই শব্দগুলোর কোনো না কোনো অঞ্চলে প্রচলিত আছে। দেশি হয়ে গেল দিশি, দুটো কিন্তু একই ধ্বনিতে পরিণত হলো। মধ্যগত স্বরসঙ্গতি, মাঝে যদি অবস্থিত স্বরসঙ্গতি, বিলাতি, বিলিতি, জিলাপি, জিলিপি, এভাবে পরিবর্তন হয়, বলা হয় মধ্যগত স্বর। অর্থাৎ পূর্বের ধ্বনি এবং পরের ধ্বনির প্রভাবে মাঝে অবস্থিত বা মধ্যে অবস্থিত স্বরধ্বনিটি যখন পরিবর্তন হয় তখন তাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। আর অন্যান্য স্বরসঙ্গতি বলতে দুটোই পরিবর্তন হয়, পূর্বেরটা এবং পরেরটা যখন দুটোই পরিবর্তন হবে তখন তাকে বলা হবে অন্যান্য স্বরসঙ্গতি। অন্য যোগ অন্য সমান সমান অন্যান্য স্বরসঙ্গতি। যেমন আমরা মুজা বলছি, মোজা থেকে হয়েছে মুজা, মুজো, মোজা হয়ে গেল মুজো, দুটোই পরিবর্তন। মোজা মুজো, অর্থাৎ পূর্ব এবং পরেরটা দুটো ধ্বনি যখন পরিবর্তন হবে তখন তাকে বলে অন্যান্য স্বরসঙ্গতি। এভাবে আমাদের স্বরধ্বনিগুলো পরিবর্তন হয়ে থাকে। আরেক ধরনের স্বরধ্বনি পরিবর্তন আছে যাকে বলা হয় স্বরলোপ। একবার পড়ছি স্বরাগম, আরেকবার কি পড়লাম? স্বরলোপ। অর্থাৎ শব্দের শুরুতে, শেষে বা মধ্যে অবস্থিত স্বরধ্বনি যদি বাদ দিয়ে শব্দটিকে আমরা উচ্চারণ করি তখন তাকে বলা হয় স্বরলোপ। এই স্বরলোপকেও কিন্তু আমরা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপে ভাগ করা যায়। মূল শব্দ আমাদের তো ভাষা পরিবর্তনের মাধ্যমে আসছে, তা মূল শব্দ ছিল অলাবু, অলাবু থেকে লাবু,
থেকে লাউ। এখানে প্রথমে যে স্বরধ্বনিটি ছিল সেই স্বরধ্বনি লোপ পেয়েছে, আদি স্বরলোপ। উধার থেকে ধার, আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ অর্থাৎ শব্দের মাঝে অবস্থিত স্বরধ্বনি যখন লোপ পাবে তখন তাকে বলা হয় মধ্য স্বরলোপ। গা মোছা আমরা কি বলি? গামছা। গামছা। মাঝে যে ওকার ছিল এই ওকারটি কিন্তু এখন আর নেই। জানালা, যা না লা, আমরা জানলা। যে আকারটা ছিল সেই আকারটি নেই। এই মাঝে স্বরধ্বনিটি বাদ দিয়েও কিন্তু আমরা শব্দ উচ্চারণ করে থাকি। আবার শেষে অবস্থিত স্বরধ্বনি যদি বাদ দিয়ে শব্দটি উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় অন্ত স্বরলোপ। যেমন আজি থেকে আমরা বলছি আজ, মূল শব্দ ছিল আজি, আমরা এখন ব্যবহার করি আজ। রস্বইটা বাদ চলে গেছে, আশা, আশ। আমাদের বিভিন্ন কবিতার মধ্যে বিভিন্ন গানের মধ্যে দেখবা আশ শব্দটির ব্যবহার আছে। তো এই হচ্ছে আমাদের স্বরধ্বনিগত পরিবর্তন। এরপরে আসে আমাদের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনিও কিন্তু পরিবর্তন হয়, বিভিন্ন সময়ে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো পরিবর্তন হয়। প্রথম যে পরিবর্তনটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। এগুলোকে মনে রাখতে হবে কিন্তু। ধ্বনি বিপর্যয় অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যদি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি পরস্পরের মধ্যে যদি স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আমরা প্রথম একটা উদাহরণ দিয়েছিলাম বক্স, ইংরেজি শব্দ, ওটা এখানে হবে বক্স, ইংরেজি শব্দ বক্স, এখান থেকে বাংলা শব্দ হচ্ছে বাক্স। এখন আমরা বাক্সকেও পরিবর্তন করেছি, বলেছি কি বলেছি এখন? বাস্ক। আমরা এখন অনেক অঞ্চলে বলে থাকি বাস্ক। আর আমরা রাজশাহী অঞ্চলে একটা প্রচলিত আছে এই রিস্কা, মূল শব্দ কি? রিক্সা। হ্যাঁ রিক্সা, কিন্তু আমরা এই রিস্কা, রিস্কা। তুমি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো তাহলে দেখতে পাবা যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আমরা উচ্চারণ করে থাকি রিস্কা। তাহলে এখানে যে দুইটি পাশাপাশি অবস্থিত ছিল ক এবং দন্ত স, এই দুইটা ধ্বনির মধ্যে পরস্পরের স্থান পরিবর্তন ঘটেছে। যেটি ছিল আগে সেটি গেল পরে, যেটি ছিল পরে সেটি গেল আগে। এই ধরনের ধ্বনিকে বলা হয় ধ্বনি বিপর্যয়। লাভ আমরা আমাদের অঞ্চলে হয়তো বুঝবো না, কিন্তু পূর্ব অঞ্চলে যাবা তারা বলে ফাল, ফাল দিয়ে পালিয়ে গেল। ফাল দিয়ে মানে হচ্ছে লাফ দিয়ে পালিয়ে গেল, স্থানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে আসো আমাদের সমীভবন। সমীভবন এবং স্বরসঙ্গতি একই। সমীভবন হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, একটি ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আরেকটি ব্যঞ্জন ধ্বনি যখন। রাফিউল কিছু বলছো? না স্যার, আনমিউট হয়ে গেছিল। আচ্ছা, একটি ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি আরেকটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় সমীভবন। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন ধ্বনি যদি একটির প্রভাবে আরেকটি সমতা লাভ করে তখন তাকে বলা হবে সমীভবন। এই সমীভবনকেও কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করা হয়: প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। যেমন আমরা প্রগত সমীভবন, প্রগত সমীভবন যেটি, এই প্রগত সমীভবনের ক্ষেত্রে দেখবা প্রগত মানে কি বলেছি? প্রগত মানে কি বলেছে আগে বলো স্যার। সামনে বা প্রথমে। হ্যাঁ, প্রগত মানে হচ্ছে পূর্বের ধ্বনির প্রভাবে পরের ধ্বনি পরিবর্তন হবে। অর্থাৎ পূর্বের ধ্বনির প্রভাবে যদি পরে অবস্থিত ধ্বনিটি পরিবর্তন হয় তখন তাকে বলা প্রগত সমীভবন। যেমন দেখো আমরা লিখে কি লিখেছি?
আত্মা। আত্মা। এখানে কি কি বর্ণ আছে? সরিয়া ত আত্মা। ময়াকার। কি আছে? আত্মা আত্মা আছে, কিন্তু আত্মা আছে না? জি স্যার আছে। হ্যাঁ আছে আত্মা, কিন্তু আমরা উচ্চারণ করছি আত্মা। আত্মা তো স্যার মনে হয় হিন্দি শব্দ। কি শব্দ? হিন্দি, মানে ওরা বলে না যেহেতু। আচ্ছা আমি সেগুলো বলতে, আমরা তো পরিবর্তন করে নিয়েছি। আহ, আমরা ধ্বনিটাকে উচ্চারণ করার সময় পরিবর্তন করে উচ্চারণ করছি না। জি স্যার। একইভাবে পদ্মা, এই যে পদ্মা আমরা বলছি পদ্মা, উচ্চারণ কিন্তু আমরা একটি ধ্বনির প্রভাব, মানে এই যে পূর্বের ধ্বনির প্রভাব পরে অবস্থিত যে ধ্বনিটি, সেই ধ্বনিটি পরিবর্তন হয়ে গেল। উচ্চারণগত পরিবর্তনটা আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ উচ্চারণগত পার্থক্য হয়ে গেল। আবার যখন পূর্বের ধ্বনির প্রভাবে পরের ধ্বনিটা পরিবর্তন হয়, একইভাবে পরের ধ্বনির প্রভাবে পূর্বের ধ্বনিও পরিবর্তন হয়, তাকে বলা হয় পরাগত সমীভবন। আমরা দেখি উচ্চারণ, কি বলি আমরা? উচ্চারণ। সৎজন, সজ্জন। উল্লাস, কিন্তু হচ্ছে উৎ যোগ লাস সমান সমান হয়ে গেল উল্লাস। তাহলে বোঝা যাচ্ছে যে পরের ধ্বনির প্রভাবে যদি পূর্বের ধ্বনি পরিবর্তন হয়, তখন তাকে বলা হবে পরাগত স্বরসঙ্গতি। আর যদি দুইটাই পরিবর্তন হয়, পরস্পরের প্রভাব পূর্বেরটা এবং পরেরটা, পরস্পরের প্রভাব দুটোই যখন সমতা লাভ করবে, তো এখন এখানে দেখো সমতা লাভ করেছে। কি ধরনের সমতা? দুটোই একই উচ্চারণ স্থান অনুযায়ী যে 5টি ভাগে ভাগ করা হয়, ত হচ্ছে দন্তধ্বনি, চ হচ্ছে তালব্য ধ্বনি, দুটোই কিন্তু তালব্য ধ্বনি হচ্ছে। একইভাবে ল পার্শ্বিক ধ্বনি, এখানে ত এবং ল দুটোই কিন্তু একইভাবে উচ্চারিত হচ্ছে, পরিবর্তনটাও হচ্ছে। একইভাবে উচ্ছ্বাস, এখানে হয় যে উচ্ছ্বাস, দুটোই কিন্তু ভিন্ন, দুটোরই পরিবর্তন, এটা পরিবর্তন এটা পরিবর্তন। অর্থাৎ যখন দুইটি ব্যঞ্জনই পরস্পরের প্রভাবে সমতা লাভ করবে, তখন তাকে বলা হবে অন্যান্য সমীভবন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে প্রশ্ন? এখন আমাদের পর আসে বিষমীভবন। সমীভবন মানে হচ্ছে কি? সমীভবন মানে কি বললাম? এটাই শেষ পড়ান। সমীভবন মানে হচ্ছে সমতা লাভ করবে। একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি পরিবর্তন হয়ে একই উচ্চারণ স্থানগত দিক থেকে একই হতে পারে, উচ্চারণ বৈশিষ্ট্যগত দিক থেকে একই হতে পারে। আর বিষমীভবন মানে হচ্ছে দুটি একই বর্ণ আলাদা হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু একটি ভিন্ন ধ্বনিতে পরিবর্তন হয়ে যাবে, একে বলা হয় বিষমীভবন। অর্থাৎ পরস্পর, এইটা আমরা বলা হচ্ছে দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলা হয়ে থাকে। যেমন লাল, নাল। আর মারি, মূল শব্দ হচ্ছে আর মারি, দুইটা র আছে। আলমারি বর্তমানে আমরা ব্যবহার করি কি? উচ্চারণ করি আল মারি। পরিবর্তন, অর্থাৎ একই শব্দের মধ্যে যদি দুইটি একই বর্ণ থাকে বা ধ্বনি থাকে, তার একটি পরিবর্তন হয়ে যাওয়াকে বলা হয় বিষমীভবন। অর্থাৎ দুটি সমবর্ণ মানে হচ্ছে একই বর্ণ, দুটি সমবর্ণের একটির পরিবর্তন হবে। দুইটা আছে একই বর্ণ, তার মধ্যে একটি পরিবর্তন হয়ে গিয়ে শব্দটি উচ্চারণ হবে, কে বলা হয় বিষমীভবন। এছাড়া দ্বিত্ব ব্যঞ্জন আছে। দ্বিত্ব ব্যঞ্জন মানে হচ্ছে শব্দকে জোর দেওয়ার জন্য আমরা একটা ধ্বনিকে দুইবার ব্যবহার করব, ব্যঞ্জন ধ্বনিকে দুইবার ব্যবহার, দ্বিত্ব ব্যঞ্জন। আজি যেমন আমরা উচ্চারণ করেছি, এভাবে না বলে রস্বইতে আমরা ব্যবহার করেছি। এখানে যেমন আজি আছে, এই শব্দটি যেমন স্বরধ্বনি নিয়ে আসে, আমরা উচ্চারণ করে থাকি অনেক সময়। আবার আজ বা আজি যেমন উচ্চারণ করছি, একইভাবে আমরা ব্যঞ্জন ধ্বনিকেও দুইবার নিয়ে আসবো। ব্যঞ্জন ধ্বনিকে আমরা যখন দুইবার নিয়ে এসে উচ্চারণ করব, তখন তাকে বলা দ্বিত্ব ব্যঞ্জন। যেমন সকালেই, সকালেই, সকাল না বলে বলছি সকালেই। তাহলে সকালে না বলে বলছি আজ সকালেই যাব। সবাই,
আমরা বলছি সবাই, সবাইকে যেতে হবে, সবাই না বলে আমরা বলছি কি সবাইকে যেতে হবে। এটা জোর দেওয়ার জন্য আমরা এই অতিরিক্ত নিয়ে আসি। যদি শব্দের মধ্যে গুরুত্বপূর্ণ যেটি আলোচনা, শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যায় তখন তাকে বলা হয় অন্তর্হতি। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যাওয়াকে বলা হয় অন্তর্হতি। যেমন ফাল্গুন, আমরা কি বলে থাকি, মাসের নামটা কি বলি, ফাগুন। লটা কিন্তু বাদ চলে গেল। আলাহিদা, আলাদা। ফলাহার, ফলার, বাদ চলে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি যদি কোনো শব্দের মধ্যে থেকে ব্যঞ্জন ধ্বনি বাদ চলে যায়, লোপ পেয়ে যায়, আমরা জানি যে ভাষা যেহেতু পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাঝেও এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের মাঝে যখন লোপ পেয়ে যাবে তখন তাকে বলা হবে অন্তর্হতি। এছাড়াও ব্যঞ্জন বিকৃতি আছে, তারপরে তোমার অভিশ্রুতি আছে, ব্যঞ্জন চ্যুতি আছে। ব্যঞ্জন চ্যুতি মানে একটি দুটো ধ্বনি থাকবে, তার মধ্যে একটি লোপ পেয়ে যাবে, ব্যঞ্জন চ্যুতি বলা হয়। তো তোমাদের এগুলো পড়ে নিবা, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে আগামী ক্লাস শুরু হওয়ার পূর্বে জানাবে। আর আজকেও যদি কোনো প্রশ্ন তোমরা এখন বলতে চাও তা বলতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।